সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্ট। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশ ভারত সম্পর্ক আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন, সম্মানিত অতিথি ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আলোচনার বিষয়ের কথা বলছিলাম, বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী, তিন দিক থেকে বাংলাদেশের সীমান্ত ভারতের সাথে যুক্ত হয়ে আছে। বাংলাদেশের এবং ভারতের সাথে সম্পর্ক আছে, থাকবে, ছিল। এখন সম্পর্কের মাত্রা কেমন হবে, কখন তরল হবে, কখন জটিল হবে, বা কখন বায়বীয় হবে, এখন কোন অবস্থায় আছে? রাশেদ খান, আপনাকে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ ভারত সম্পর্ক আমরা দেখেছি ফেসিবাদী জামানায় সেটা তাদের সাথে চমৎকার সম্পর্ক ছিল। ভারত যা চেয়েছে তার সব কিছুই সেই ফেসিবাদী সরকার শেখ হাসিনা দিয়ে দিয়েছে এবং সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। এবং এই স্বীকারোক্তি এমন ছিল যে ভারতকে কিছু দিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত হয়েছেন। আর বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করবেন যে এই সরকার ভারতের সাথে সম্পর্ক চায়, কিন্তু সেই সম্পর্ক সমতা, ন্যায্যতার এবং ন্যায় বিচারের ভিত্তিতে। ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের যিনি সদ্য বিদায়ী হাই কমিশনার, তার সাথে যে সাক্ষাৎ হয়েছিল, সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে সীমান্তে যে হত্যা, সেই হত্যা জিরো লেভেলে নিয়ে আসতে হবে। এবং ভারতের সাথে বিএনপি সরকারের বা বাংলাদেশের জনগণের সম্পর্ক হবে পিপুল টু পিপুল, অর্থাৎ জনগণের সাথে জনগণের সম্পর্ক। আমরা আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক দেখেছি, কিন্তু আমরা চাই বিএনপির সাথে ভারতের সম্পর্ক না, ভারতের জনগণের সাথে এদেশের জনগণের সম্পর্ক। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে। বিএনপি চায় না যে শুধুমাত্র দলের সাথেই ভারতের সম্পর্ক হবে। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত আমাদের সাথে অনেক বৈষম্য করেছে অনেক বিষয় নিয়ে, বিশেষ করে 16 বছরে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ থেকে শুরু করে সকল ধরনের হস্তক্ষেপ করেছে। এই দেশে পুলিশের প্রধান কে হবে, ডিজিএফআইয়ের প্রধান কে হবে, সেনাবাহিনীর প্রধান কে হবে, এই বিষয়গুলো আসলে ভারত এক ধরনের ঠিক করে দিত। এমনকি কোন দল ক্ষমতায় আসবে সেটিও ভারত এক ধরনের ঠিক করে দিত। এবং আমরা দেখেছি যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তিনি কিন্তু তার বইয়ে উল্লেখ করে গেছেন যে কিভাবে আওয়ামী লীগকে 2008 সালের 30 ডিসেম্বর যে নির্বাচন হয়, সেই নির্বাচনের ক্ষমতায় আনা হয়। তো আমরা চাই না যে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ে বা অন্য কোনো বিষয়ে ভারত আর কখনোই হস্তক্ষেপ করুক। আর এখন এই মুহূর্তে সবথেকে একটা আশঙ্কার বিষয় সেটি হলো যে যেহেতু কলকাতা বাংলাদেশের অত্যন্ত নিকটে এবং আমাদের প্রতিবেশী বলা যায়, খুবই নিকটবর্তী প্রতিবেশী, সেখানে কিন্তু একজন সাম্প্রদায়িক নেতা সেখানকার মুখ্যমন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন এবং তিনি দেখবেন সবসময় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে নানান ধরনের কটাক্ষ করেছেন এবং তিনি বারবার বলছেন যে খুলনা অঞ্চল নাকি ভারতের মধ্যে থাকবে, নানান কথাবার্তা তিনি বলছেন বাংলাদেশের মানুষকে ছোট করা। এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দায়িত্বে ছিল, তিনি বারবার বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার, এ ধরনের কথাবার্তা আমরা তার কাছ থেকে শুনেছি। এছাড়া তিনি আওয়ামী লীগের পক্ষে খুব বারবার বলছিলেন যে শেখ হাসিনা এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। তিনি এটিও বলছিলেন যে একদিন না একদিন শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে নাকি ফিরে আসবে। তো জানি না এখন তিনি শপথ নেওয়ার পরে, তিনি যেহেতু এখন দায়িত্বপ্রাপ্ত একজন রাজনীতিবিদ হিসেবে অনেক কথাবার্তা বলেছেন, শপথ নেওয়ার পরে তার আচরণ পরিবর্তন হয় কি না সেটির উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, কেমন সম্পর্ক? রাশেদ খান তার বক্তব্যে বলেছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং সেখানে সরকার গঠন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার বক্তব্য ঘিরে অনেকগুলো আলোচনা এসেছিল। এখন তার আচরণ কেমন হবে, বা বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার, এত প্রথম আসলো এই ভারতে, যেহেতু পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড বাংলাদেশ,
বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন হবে? বাংলাদেশ ভারত সম্পর্কর হওয়া উচিতের মধ্যে মানে যদি আমরা পশ্চিমবঙ্গ ধরে আলাপটা করি, তাহলে প্রথমত পশ্চিমবঙ্গে আজকে যে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, প্রথমত তাকে প্রকাশ্যে বাংলাদেশের জনগণের কাছে অন্তত কয়েকবার ক্ষমা চাওয়া দরকার। কারণ উনি গত 2 বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে এহেন এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এহেন কোনো কি বলে যে ঘৃণাবাদী উক্তি, হুমকি ধামকি এবং বাংলাদেশের নাগরিকদেরকে অবমাননা করা, এহেন কোনো কর্মকাণ্ড নেই উনি করেননি। এবং এই 2 বছরে বোধহয় বাংলাদেশের বিরুদ্ধে উনি 20-25টা বক্তৃতা দিয়েছেন, যেগুলো প্রত্যেকটাই খুবই গর্হিত ধরনের কি বলে যে অপরাধ। মানে এই ধরনের বক্তব্য যে কোনো স্বাভাবিক একজন রাজনীতিবিদ এটা দিতে পারেন না। পার্শ্ববর্তী দেশের নাগরিক, পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের মানে লোকদেরকে নিয়ে এই ধরনের বক্তব্য কোনোভাবেই উনি দিতে পারেন না। আমি যদি একটা দুইটা জিনিস বলি, যেমন ধরেন বাংলাদেশে পৃথিবীর ইতিহাসের অন্যতম মানে কি বলে যে অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ একটা গণঅভ্যুত্থান ঘটেছে জুলাইতে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত যে সরকার এবং একজন খুনি ফ্যাসিস্টকে তাদের দেশ আশ্রয় দিয়েছে, তাকে সে প্রধানমন্ত্রী দাবি করেছে। ওই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল, সেই সরকারকে সে অবৈধ বলেছে। আরেকটা জায়গাতে সে আরেকটা বক্তব্য আমার মনে পড়ে, এবং এটা আমি আলাদা করে বলতে চাই, সেটা হচ্ছে সে একটা জায়গাতে বলেছিল যে বাংলাদেশকে গাজার মতো শিক্ষা দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা জানি যে এই শুভেন্দু অধিকারী যে দল করেন, সেই দল হচ্ছে বিজেপি। বিজেপি হচ্ছে সারা পৃথিবীতে যে ওয়ার অন টেররের যে প্রজেক্ট, এই প্রজেক্টের দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করে বিজেপি রিপ্রেজেন্টেটিভ। এবং এরা হচ্ছে আর এই জায়নবাদীদের সাথে এদের একটা ক্লোজ কানেকশান আছে। জায়নবাদীরা যেই ফর্মুলাতে কাজ করে, একই ধরনের ফর্মুলা ধরেন বলতে পারেন যে বিজেপি হচ্ছে গিয়ে দক্ষিণ এশিয়ার জায়নিস্ট, আর জায়নিস্টরা হচ্ছে গিয়া ধরেন ইসরায়েলের বিজেপি, এই ধরনের এইভাবে আপনি ধরে নিতে পারেন। তা ইসরায়েলের যে ফর্মুলা গাজাকে নিয়ে যে ফর্মুলা, সেটা হচ্ছে গাজাকে চতুর্দিক থেকে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে রাখা, গাজার মানুষের সমস্ত কিছু নিয়ন্ত্রণ তাদের হাতে রাখা, প্রতিনিয়ত বর্ডারে মানুষ মারা, তাদের এখানে খাদ্যদ্রব্য ঢুকতে না দেওয়া, তাদের এখানে আপনার কি বলে যে মেডিকেল সাপ্লাই দিতে না দেওয়া, শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া, পুরো নিয়ন্ত্রণটা মানে ওই ভূখণ্ডের সকল কিছু নিয়ন্ত্রণ তার হাতে থাকবে, কিন্তু ওইখানকার মানুষের কোনো দায়িত্ব নেবে না। এটা হচ্ছে গাজা মডেল। এই গাজার মতো শিক্ষা দিতে চাওয়া মানে হচ্ছে, এটা কিন্তু আউট অফ নো হায়ার শুভেন্দু অধিকারী বলেন নেই। এইটার পেছনে একটা বড় মানে তাদের রাজনৈতিক বড় প্রকল্প আছে। সো এই জিনিসগুলো বলা, এবং আমি এখনও ধরেন ভাবতে চাই যে ঠিক আছে, এটা হয়তো বা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের কথাবার্তা বলেছে কিনা। কারণ আপনাকে খেয়াল করতে হবে যে আওয়ামী লীগের পতনের পরে এরপরেই কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশি খেদাও আন্দোলন শুরু করা, বাংলাদেশের বিরুদ্ধে হেট স্পিচ ক্রিয়েট করা, মুসলমান ঘৃণা শুরু করা, এরপরেই কিন্তু এই ডামাডোলের মধ্যে ভোটার তালিকা সংশোধনের একটা বড় কার্যক্রম কিন্তু তারা হাতে নেয়, যেটাতে দেখা যায় যে নির্বাচনের রেজাল্টে যে 105 আসনের মধ্যে বিজেপি যে ব্যবধানে জয়লাভ করেছে, সেখানে ব্যবধান যত তার থেকে বেশি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার মানে পরিষ্কারভাবে বোঝা যায় যে ওই ভোটাররা যদি ভোট দিতে পারতেন, তাহলে রেজাল্ট হয়তো অন্যরকম হতো। তার মানে এটা পুরো একটা প্রকল্পের অংশ। তো আমি এখনও দেখতে চাই যে ধরেন এই যে ঘৃণা এবং এই যে এইটাকে তারা একটা রাজনৈতিক পপুলিস্ট কার্ড হিসেবে ব্যবহার করেছে, এবং এইটাকে ব্যবহার করে আওয়ামী লীগের পতনটাকে তারা তাদের পক্ষে ব্যবহার করে পশ্চিমবঙ্গের দখল তারা নিয়েছে। কিন্তু প্রবলেম যেটা, সেটা তো হচ্ছে যে বর্ডারে এবং দুই দিকেই টেনশনটা বাড়বে। কারণ হচ্ছে যে আপনার গত 1.5 বছরে তারা 4,500-এর মতো পুশিং করেছে। এই যে এখন প্রায় 90 লাখ মানুষকে তারা মানে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এইখানে আবার নতুন একটা পুশিংয়ের ঘটনা ঘটতে পারে। 2 দিন পরই ধর বাংলাদেশি ধর, নির্বাচনের দিনও আমরা এই ঘটনা দেখেছি। এই যে মানে তোলা হয় এবং মুসলমানদের উপরে বুলডোজারের হামলা, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে তো গত কয়েকটা নির্বাচনের মধ্যে এটা দেখা যায়নি। তার মানে ওইখানকার টেনশন এখানেও বাড়বে। এখন এইখানে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই ইস্যুটাকে খুব স্ট্রিক্টলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অ্যাড্রেস করা দরকার, যে এই যে টেনশন ক্রিয়েট হচ্ছে, এই টেনশনের মধ্যে দুই দেশের
রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে সম্পর্কের সমস্যা হবে এবং জনগণের মধ্যে টেনশন বাড়বে। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং মানে ওই যে বিক্রম মিস্ত্রি বোধহয় একটা মানে প্রেস মিটের মধ্যে এটা বলছিলেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে, কি কি চেকলিস্টের উপরে কথা বলতে হবে। তো এই চেকলিস্টটা করার ক্ষেত্রে আমি মনে করি সরকারের একটা ন্যাশনাল কনফারেন্স কিংবা ন্যাশনাল ডায়ালগের মধ্য দিয়ে যারা যারা স্টেক হোল্ডার আছেন, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাদেরকে নিয়ে একটা ন্যাশনাল ইয়ে করা দরকার, এই চেকলিস্ট করা দরকার। এটা কোনো বিএনপির চেকলিস্ট না, একটা ন্যাশনাল চেকলিস্ট, যেটা সবাই এটাতে একমত। এবং চেকলিস্টের 1 নম্বরে থাকা দরকার যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। সেইখানে গণহত্যা চালিয়ে গেছে, তাকে আমাদের আইসিটি ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে, তাকে ফেরত দাও, আমরা তার শাস্তি কার্যকর করতে চাই। এটা হচ্ছে চেকলিস্টের 1 নম্বর। এর পাশাপাশি বর্ডারে কিলিং বন্ধ করতে হবে। আজকেও 2 জনকে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বর্ডারে, এটাকে বন্ধ করতে হবে। নদীর পানির যে সমস্ত আনসেটেল ইস্যুগুলো আছে, তিস্তা সহ প্রত্যেকটা ইস্যুকে সেটেল করতে হবে এবং আমাদের ন্যায্য যে পানির হিস্সা সেটা যাতে আমরা পাই, এটা নিশ্চিত করতে হবে। এবং এই যে রাজনীতির উপরে যে রাজনীতির উপরে প্রভাব বিস্তার করার ধরেন যে ঘটনা আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগের এমপিরা দিল্লি থেকে ঘুরে এসে বলেছে যে আমরা দিল্লি থেকে টিকিট নিয়ে এসেছি, এই জিনিস বন্ধ করতে হবে। আসবো আপনার এবং আরেকটা জিনিস আমি বলি, এই কথাটা এটার সাথে কানেক্টেড, এটাকে আমি এখন পর্যন্ত সাধারণ অভিযোগ হিসেবে বলতে চাই। আমি বিশ্বাস করি যে এখনও বিএনপি ওই পথে হাঁটেনি, কিন্তু বিএনপির ভেতরে এই প্রবণতা দেখা গেছে ব্যাপকভাবে। সেটা হচ্ছে যে তারা গত নির্বাচনে 2 জন নেতাকে নমিনেশন দিয়েছে, তাদের নিজেদের লোকদেরকে বাদ দিয়ে, যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এরকম 2 জন নেতাকে নমিনেশন দিয়েছে যারা বিশ্ব হিন্দু পরিষদের নেতা। বিশ্ব হিন্দু পরিষদ হচ্ছে আরএসএসের একটা ভাতৃপ্রতিম সংগঠন। এবং এইবার তারা পার্লামেন্টে পাঠিয়েছেন একজন আওয়ামী লীগের নেত্রী, যিনি হচ্ছে সুবর্ণ ঠাকুর। ওনার একজন আত্মীয় হচ্ছে শান্তনু ঠাকুর, যিনি বিজেপির কেন্দ্রের বড় নেতা এবং সম্ভবত কেন্দ্রের কোনো একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মতুয়া সম্প্রদায়। এবং এই মতুয়াদের মন্দিরে মোদি এসেছিল 2021 সালে। কখন? যখন এইখানে ঢাকায়, হাটহাজারিতে, ব্রাহ্মণবাড়িয়াতে হাসিনার খুনি পুলিশ বাহিনী শত শত নাগরিকদেরকে, আমাদের মাদ্রাসার ভাই বোনদেরকে, ভাইদেরকে গুলি করে আহত নিহত করেছে। সো এই পুরো জিনিসটা কিন্তু একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক। ধন্যবাদ। তো এই জায়গাটা থেকে ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা দেখতে হবে। আমরা যদি স্ট্রিক্টলি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি, আমরা চাই সরকার সে নেতৃত্ব দেখ, আমরা সরকারের পাশে থাকবো। যদি দাঁড়াতে পারে, একটা ঘটনাও ঘটবে না, কিন্তু স্ট্রিক্টলি দাঁড়াতে পারে। ধন্যবাদ রাশেদ খান। ন্যাশনাল একটা তালিকার কথা তিনি বলেছেন, এটা কি সম্ভব? দেখেন, তার কথা যেখানে শেষ হলো আমি সেখান থেকে শুরু করি। বরং আমরা লক্ষ্য করছি যে জামাতের একজন গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার, তিনি একটি সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে বলেছেন যে এনসিপি ভারতের কাছ থেকে দল পরিচালনা করার ফান্ড পাচ্ছে। আমি জানি না এই বিষয় নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে কিনা। হ্যাঁ, তিনি হয়তো এখন বলবেন যে ব্যারিস্টার শাহরিয়ার তো জামাতের কোনো নেতা না, কিন্তু তিনি জামাতের প্রত্যেকটা প্রোগ্রামে যান, এমনকি সংসদে পর্যন্ত জামাতের এমপি যারা হয়েছেন তাদের সাথে দেখা করতেও যান। এখন জামাত তো কখনোই বলেনি যে ব্যারিস্টার শাহরিয়ার আমাদের কেউ না। তিনি এনসিপিকে নিয়ে নানান ধরনের মন্তব্য সবসময় করছেন। এমনকি তিনি বলছেন যে এনসিপিকে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে, স্থানীয় নির্বাচনে কোনোভাবেই এনসিপির সাথে জোট করা উচিত না। তো আমি এই প্রসঙ্গ আসলে কেন আনলাম, যেহেতু তিনি বললেন যে বিএনপি বিশ্ব হিন্দু পরিষদের 2 জনকে নমিনেশন দিয়েছে এবং যিনি একজন মহিলা সংরক্ষিত আসনে এমপি হয়েছেন, তিনিও আসলে আওয়ামী লীগ ছিলেন। দেখেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের ছায়াতলে প্রত্যেকটা ধর্ম এবং জাতিগোষ্ঠীর মানুষ আশ্রয় পায় এবং রাজনীতি করতে পারে। মাঝে মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখে যে বিজেপি স্টাইলের পলিটিক্স বাংলাদেশে করে ক্ষমতায় যাবে। আমি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য বিশ্লেষণ করে, এবং একজন সাংবাদিকও তিনিও বিশ্লেষণ করলেন, আমি আর ফরিদ ভাই একটা টকশোতে ছিলাম, সেখানে আমি একই কথা বলেছি। দেখেন, তিনি গতকাল একটি মসজিদে গিয়েছেন এবং তিনি মসজিদে যাওয়ার আগে যে কাজটা করেন, তার যে পেয়ার টিম আছে তাদেরকে রেডি করেন। ওই এলাকার যারা জামাতের এবং এনসিপি নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি ওই মসজিদে আনেন। এবং গতকাল দেখলাম যে ওই মসজিদের মুসল্লিরা খুবই বিরক্ত হয়েছে, কারণ মসজিদের জানালা কাচ ভেঙে গেছে, কেউ কেউ রক্তাক্ত হয়েছে। এবং তিনি মসজিদের ভিতরে, নারায়ণগঞ্জের একটা মসজিদের ভিতরে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এমনকি তিনি কৌশলে বলছেন যে আপনারা এখানে কেউ ছবি তুলবেন না, বাইরে গিয়ে আপনারা সকলে সেলফি তুলবেন। তার মানে কি?
দেখেন এই যে মসজিদকে ব্যবহার করে আরও তিনি বলেছেন যে আমাদের এই মসজিদ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা মসজিদ ভিত্তিক হতে হবে এবং এদেশের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। গেরুয়া পতাকা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। আমি তার এই বক্তব্যের যে সূক্ষ্ম মানে কৌশল, আমি যেটা অ্যানালিসিস করে আমার কাছে মনে হলো যে তিনি কেন বললেন যে মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে। তিনি তো বলতে পারতেন যে বাংলাদেশের জনগণকে একতাবদ্ধ হতে হবে। আমরা যেখানে বলছি যে বিএনপির সাথে ভারতের সরকারের সম্পর্ক নয়, বরং বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক পি টু পি, এই ধরনের একটা কূটনৈতিক সম্পর্ক আমাদের থাকতে হবে। সেখানে যদি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা এইভাবে বলেন যে আসলে মানে বাংলাদেশের মুসলমানদেরকে একতাবদ্ধ হতে হবে, সেখানে আমার কাছে মনে হয় যে এনসিপি আর একটা বিজেপি টাইপের পলিটিক্স বাংলাদেশে দাঁড় করাতে চায় কিনা, এ ধরনের স্বপ্ন তাদের মধ্যে আছে কিনা। ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যে কথা বলেছেন, তারা যদি ডিনাই করতে চান তারা একটা প্রতিবাদ দিতে পারেন, বাট ব্যারিস্টার শাহরিয়ার সাহেবের এই বক্তব্য নিয়ে তাদের এখনো পর্যন্ত কোনো ডিনায়াল আমি দেখি নাই। আর দেখেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি চীন সফরে গিয়েছেন। এই সফরে যাওয়ার আগে তিনি স্পষ্ট করেছেন যে তিস্তা মহাপরিকল্পনা এটা ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে না, বরং এনসিপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু সরকার, হ্যাঁ এনসিপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে এনসিপির সরকার। আমি শেষ করি, আপনি আপনার ব্যাখ্যা দিন। দেখেন এনসিপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই সরকার কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে লোক দেখানো পদক্ষেপ নিয়েছে, কিন্তু কার্যত যে ধরনের পদক্ষেপ দরকার ছিল বাস্তবায়ন করার জন্য সেইটা তারা কিন্তু করে নাই। বাংলাদেশে যদি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সব থেকে বেশি কোনো দল কথা বলে থাকে সেই দল হলো বিএনপি। এমনকি এই আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেই ইলিয়াস আলী পর্যন্ত গুম হয়েছেন, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে গুম হতে হয়েছে। বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাকে কিন্তু গুম করে ওই ভারতে সীমান্তের ওই পারে কিন্তু ফেলিয়ে রাখা হয়েছিল। তো বিএনপি তো নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সেই জায়গায় আমাদের ফরিদুল ভাই বললেন যে আসলে বিশ্ব হিন্দু পরিষদের নেতা, আমি জানি না তিনি আসলে কোন তথ্যের ভিত্তিতে বললেন, বাট আমরা দেখেছি তারা যে দলের সাথে জোট করেছে, যে দলের নেতৃত্ব গিয়েছে, আমরাও আশাহত হয়েছি, ফরিদুল ভাইরাও দেখেছিলাম যে তারা প্রতিবাদ করেছিলেন। দেখেন সেখানেও কৃষ্ণ নন্দী তিনি কিন্তু ওই ভারতের আরএসএস এর সাথে সম্পৃক্ত এবং এই ধরনের বিভিন্ন ভিডিও, তথ্য, ছবি আমরা কিন্তু দেখেছি। তার মানে কি আপনি তো আপনার যে জোটে গিয়েছেন সেই জোটের যে প্রধান দল, সেই প্রধান দল যেখানে হিন্দুদের ভোটকে নেওয়ার জন্য আরএসএস এর সাথে সম্পৃক্ত এরকম একজন ব্যক্তিকে নমিনেশন দিচ্ছে, সেই প্রতিবাদ যদি আপনি এখানে করতেন, হ্যাঁ বিএনপির বিষয়ে আপনি বললেন, একই সাথে যদি ওই কৃষ্ণ নন্দীর কথা আপনি বলতেন তাহলে আমি ধরে নিতাম যে আপনার প্রতিবাদটা নিরপেক্ষ হয়েছে, কিন্তু আপনি পক্ষপাতমূলক এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। দেখেন বিএনপি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে এবং এদেশের এখনো পর্যন্ত যতটুকু পরিবর্তন হয়েছে আমি হলফ করে বলতে পারি সেই পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবনটা পর্যন্ত দিতে হয়েছে। আমি শেষ করি, 30 সেকেন্ডে শেষ করি। দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি বলেছিলেন, ওদের হাতে গোলামী পতাকা আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। নিশ্চয়ই এই বক্তব্য আপনি শুনেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি একাধিকবার তিনি কিন্তু আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন, নির্বাচনের সময়ও বলেছেন। এখন তিনি প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী পদে থেকে তিনি একটা দেশের সাথে আর একটা দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেমন চান আমি সেটা বলেই শেষ করি। দেখেন তিনি ভারতের সাথে সম্পর্ক চান, কিন্তু সেই সম্পর্ক চান এইরকম যে ভারত আমার যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে না, ভারত সীমান্তে খুন করবে না, এই ধরনের সম্পর্ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি ভারতের সরকারের সাথে চায়। ধন্যবাদ আপনাকে ফরিদুল হক। অনেকগুলো প্রশ্ন আপনার জন্য জমা রেখেছেন রাশিদ খান। হ্যাঁ কথা বলে সময় উনি বেশিরভাগই ধরেন ফ্যাক্টস আর আন্দাজে বলছেন আর কি। মনে করেন যে প্রথম কথা হচ্ছে যে এনসিপি সরকার, এনসিপি সরকারের প্রধান লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবকে ট্রফি দিয়ে আসতেছেন, এটা বলছেন বিএনপির একজন মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে। এনসিপি সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আমি দর্শকদের হাতে ছেড়ে দিলাম, দর্শক ঠিক করুক কোনটা এনসিপি সরকার কোনটা বিএনপি সরকার। উনি বলতেছেন যে কৃষ্ণনন্দীর সাথে আরএসএস বিজেপির কানেকশন আছে, উনি করতেন হচ্ছে জামাতের হিন্দু শাখার নেতা উনি। কিন্তু আমি যে দুইজনের কথা বলেছি আপনি এখনই গুগলে সার্চ দেন,
দুইজনই বিশ্ব হিন্দু পরিষদের, একজন সাবেক, একজন বর্তমান বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ কারা সেটা একটু সার্চ দেন, পেয়ে যাবেন। তাহলে কোনটা বিজেপি আরএসএস, কোনটা নয়, এটা ঠিক করেন। আপনি একজন বিজেপি আরএসএস কানেকশনাল লোককে দেওয়ার ক্ষেত্রে তখন আপনি ওই সময় আপনি যখন দিচ্ছেন তখন সেটা অন্য ধর্মের লোকদেরকে দেওয়া হচ্ছে, আর অন্য দল যখন দিচ্ছে যে সেই দলের একজন নেতা সে হয়ে যাচ্ছে আরএসএস কানেকশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাহরিয়ার সাহেবের কথা উনি বলছেন থেকে কিংবা ইন্ডিয়া থেকে এনসিপি টাকা পায়। উনি তো কয়দিন আগে বললেন উনি এনসিপি থেকে এনসিপির সাথে উনি সম্পর্ক ত্যাগ করছেন। এনসিপির কোন পর্যায়ে কোথায় ওনার সম্পর্ক আছে, আমি এনসিপির প্রথম দিন থেকে যুক্ত, আমার জানা নাই। আমার ধারণা ওনার সম্ভবত কোনো ধরনের হ্যালুসিনেশন হয় মাঝে মাঝে, উনি হ্যালুসিনেশন থেকে এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন। এখন একজন ব্যক্তি, সে কোনো সংগঠনকে বিলং করেন না, উনি কোথায় কি বলছেন না বলছেন সেটাকে এখন পলিটিক্যাল পার্টি ইয়ে করবে, রিভার্টার দিবে। এটার জন্য আপনার ফ্যাক্ট দিতে হবে, বলতে হবে যে আপনি এই এই জায়গা থেকে টাকা নিয়েছেন। আমি যেটা বলেছি এটা ফ্যাক্ট। এই যে দুইজন নেতাকে আপনারা দিয়েছিলেন বাগেরহাট 1 এবং বাগেরহাট 4-এ, তারা আগে কি সংগঠন করত, এখন কি সংগঠন করে, এইগুলো একটু দেখেন, তাহলে তো আপনি ফ্যাক্ট পেয়ে যাচ্ছেন। এটা তো আমি একটু বানিয়ে বলছি না। এবং কৃষ্ণনন্দী জামাতের হিন্দু শাখার ওইখানকার নেতা ছিলেন, সেটাও ফ্যাক্ট। ওইখানে আপনি দেখাতে পারবেন না সে বিশ্ব হিন্দু পরিষদ কিংবা আরএসএস বিজেপি কানেকশনের কোনো সংগঠনের সাথে সে যুক্ত ছিল, এটা নাই। আমি প্রকাশ্যে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। সুবর্ণ ঠাকুর আওয়ামী লীগের একটা উপজেলার কমিটিতে ছিলেন, ওনার একজন আত্মীয়, সম্ভবত ভাসুর কিংবা এই টাইপের কেউ একজন, শান্তনু ঠাকুর বিজেপির বড় নেতা, মতুয়া সম্প্রদায়ের লোক উনি। এই মতুয়ার মন্দিরে এই নরেন্দ্র মোদীও এসেছিল, কোনোটা কিন্তু ফ্যাক্টের বাইরে নেই, আপনি খেয়াল করেন। এখন আপনি আন্দাজে ধরুন, আরেকটা জিনিস হচ্ছে হাওয়ার উপরে গুলি চালানো। হাওয়ার উপরে নাসিরউদ্দিন পাটোয়ারি, যেহেতু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে বলা হয়েছে, অতএব নাসিরউদ্দিন পাটোয়ারি শুভেন্দু অধিকারীর মতো রাজনীতি করতেছে। শুভেন্দু অধিকারী কি করেছেন, বাংলাদেশি খেদাও বলেছেন, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি নিশ্চয়ই ইন্ডিয়ান খেদাও বলেছেন। আমি এরকম কোনো বক্তব্য কখনো শুনিনি। শুভেন্দু অধিকারী কি বলেছেন, মুসলমান ঘৃণা ছড়িয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় হিন্দুদেরকে ঘৃণার কথা বলেছে? বরঞ্চ এনসিপির প্রধান বলেছে যে আমাদের আরও বেশি দায়িত্ব বাড়লো, বিজেপি যখন আমাদের এই বর্ডারে এসেছে আমাদের আরও বেশি দায়িত্ব বাড়লো আমাদের সংখ্যালঘুদেরকে যাতে আমরা নিরাপদ করতে পারি। এবং বাংলাদেশ হচ্ছে সেই দেশ যে এইখানে তথাকথিত যাদেরকে মৌলবাদী বলা হয়, এই বিজেপিরা তো এইখানে ধরেন 24 সালে বলেছে না যে এখানে যদি একটা ভালো নির্বাচন হয় তাহলে মৌলবাদীরা ক্ষমতায় আসবে। যাদেরকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে, যে ইসলামপন্থী ওই দাড়ি টুপিওয়ালা লোক, যাদেরকে ইসলামোফোবিয়ার নামে সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছিল, তারা গিয়ে যারা যারা প্রার্থী ছিলেন কিংবা প্রার্থীর ক্যাম্পেইন করেছেন, আপনি দেখেননি যে প্রত্যেকটা লোক গিয়ে মন্দিরে মন্দিরে গিয়ে ভোট চেয়েছে, মন্দিরে মন্দিরে যে কথা বলেছে? আপনি দেখেছেন শুভেন্দু অধিকারীরা এটা করেছে? বরঞ্চ নির্বাচনের দিন বিরাট বড় বাহিনী নিয়ে, কি বলে, নিরাপত্তা বাহিনী নিয়ে মিডিয়ার সামনে স্ট্যান্ডবাজি করতেছে, ওই বাংলাদেশি ধর, বাংলাদেশি ধর। ওই রাজনীতি আর এই রাজনীতি সেম। এটার মাধ্যমে কি করতে চান? বিজেপির পারপাস সার্ভ করতে চান? বিজেপির যে অপরাধ, বিজেপির যে ঘৃণাবাদী রাজনীতি, যে মৌলবাদী রাজনীতি, এটাকে নর্মালাইজ করতে চান? এটাকে নর্মালাইজ করার কিছু না। আপনার সাথে রাজনৈতিক বিরোধ আছে, দ্বিমত আছে, আমার ওয়ে অফ পলিটিক্স আপনার পছন্দ নাই হইতে পারে, কিন্তু সাম্প্রদায়িক এবং মৌলবাদী রাজনীতি এটাকে আলাদা করতে হবে। এবং মসজিদে যে প্রত্যেকে, মসজিদ মন্দিরে রাজনৈতিক ব্যক্তিরা প্রত্যেকে যান, প্রত্যেকে তার ওয়েতে গিয়ে ভোট চান, জনগণের সাথে করেন। প্রত্যেকটা এমপি তার এলাকায় যখন জুম্মার নামাজ পড়েন, উনি যে খুতবার সময় যায় দাঁড়ায় কথা বলেন না, তাহলে ওটাকে আপনি সাম্প্রদায়িক রাজনীতি বলবেন কেন? এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বললে শুধু আপনাকে কেন বলতে হবে? এখন এনসিপিকে আপনি একটা ট্যাগের মধ্যে ফেলতে চাচ্ছেন, মৌলবাদী ট্যাগ। এই ট্যাগ তো দিতে চায় বিজেপি আরএসএস, আপনি কেন এটার স্পোক্স পারসন হচ্ছেন? এই জায়গাটার মধ্যে আপত্তি। হাওয়াইগুলি যে ধরেন এটা কেন বললো, তাহলে বোধহয় এখানে সংখ্যালঘুদের বিরাট বিরাট হয়ে গেছে। মসজিদে দাঁড়িয়েছে, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন যে মসজিদে গিয়ে সে গ্যাদারিং করছে, এই গ্যাদারিংটা কতটুকু ঠিক বেঠিক সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু মসজিদে দাঁড়িয়ে কথা বলা যাবে না, বক্তব্য দেওয়া যাবে না, এমন কোন রাজনৈতিক নেতা আপনি বাংলাদেশে পাবেন যিনি মুসলমান মসজিদে দাঁড়িয়ে কথা বলেন না? উনি নিজে যখন ভোট করতে গিয়েছিলেন উনি মসজিদে দাঁড়িয়ে কথা বলেন না? অল্প সময় পাবো, আরো একবার আসবো আপনার কাছে রাশেদ খান। আচ্ছা, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। একটা ছবি দেখাই যদি দর্শকরা দেখেন। তিনি আপনি এক মিনিট জি, শিপন বসু দেখেন, তিনি কিন্তু আরএসএস এর এজেন্ট হয়ে কাজ করেন। আর এই কৃষ্ণ নন্দী কার সাথে? সেই শিপন বসুর সাথে। আমি কেন বললাম? আমি এটাই বললাম যে ঠিক আছে, আপনি বিএনপিকে নিয়ে যে কথা বললেন, বিএনপি তাকে কোন পরিষদের নেতা এইটা বিএনপি জানেও না, বা এটা জেনেও বিএনপি তাকে নমিনেশন দিয়েছে, বিষয়টা এরকম না। তিনি একজন সনাতন ধর্মের মানুষ এবং বিএনপি সকল ধর্মের মানুষকে নমিনেশন দিয়েছে, সেই জায়গা থেকে তিনি নমিনেশন পেয়েছেন। এখন এই যে আমি এটাই বললাম যে এই মানুষটিকে নিয়ে
তিনি কেন প্রতিবাদ করেন না? তো যাই হোক, তিনি যেটি বলছিলেন, আমি কেন এই বিষয়টা বললাম, মানে আপনি মসজিদে যান সমস্যা নাই, কিন্তু আপনি যখন মসজিদে যাচ্ছেন আপনি আপনার ইনবক্সে, দুঃখিত, আপনার কমেন্ট বক্সে আপনি আপনার গুগল ম্যাপটা শেয়ার করছেন, সেখানে আপনার স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে জড়ো করছেন। এখন এটা তো মসজিদ, প্রত্যেকটা শুক্রবারে কিন্তু ওই এলাকার সকল মানুষ নামাজে যায়। আপনি যখন অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার নেতৃবৃন্দকে জড়ো করছেন, মানুষ কতটা বিরক্ত হচ্ছে আপনি নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন। আমি সেটাই বলছি, আপনি অন্যান্য দলের সাথে তুলনা করলেন, এনসিপি তো অন্যান্য দলের সাথে তুল্য নয়, কারণ এনসিপি পরিবর্তনের কথা বলছে, সংস্কারের কথা বলছে, এনসিপি অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলছে। সেখানে যখন আপনারা শুধুমাত্র মুসলমানদেরকে একতাবদ্ধ হতে বলেন, অন্য ধর্মের মানুষগুলো তখন কিন্তু এক ধরনের শঙ্কিত হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক। না, এটা শিপন বসুর ছবি দেখেছে, এটা একদম খুবই ধরেন, আমি জানি না ওই ভদ্রলোক আসলে কে শিপন বসু, আমার কাছে জিনিসটা মিথ মনে হয়। শিপন বসু উনি যে রাজনৈতিক দল করতেন এর আগে, সেই রাজনৈতিক দলের প্রধান নুরুল হক নূর, যিনি এখন প্রতিমন্ত্রী, তার সাথে ওনার একটা কানেকশন আছে, এই ধরনের গুজবও আমরা শুনছি। আর এটাকে আমরা ধরে নিব যে এটা সত্য। আমি ওটার বেসিসে কথা বলছি, এই ছবিটা রাইট না রং এটাও আমি জানি। এটা একটা পত্রিকা, আমি যেটা বলছি যে ধরেন আপনি যে কেউ যে কারোর সাথে বসতে পারে, কিন্তু আপনি পদে ধরেন আমি এনসিপি করি, আমার একটা পরিচয় আছে, এনসিপি করি, এনসিপির সাথে যদি আরএসএস এর কানেকশন থাকে তাহলে আমার আরএসএস এর কানেকশন আছে। আমি ওই জায়গাটা বলতে চেয়েছি। আমি বলছি যে ওই দুজন নেতা বিশ্ব হিন্দু পরিষদের নেতা, এবং সুবর্ণ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের সাথে যে মোদির কানেকশন, এই কানেকশনটাকে আপনি মিলান, আমি সেই জায়গাটা বলেছি। এখন এইটা আপনারা আপনাদের ওই বাগেরহাট 1 আসনে, বাগেরহাট 4 আসনে যারা বিএনপির জন্য ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে আপনারা যখন নমিনেশন দিচ্ছেন, তার সম্পর্কে আপনি সমাজের করবেন না। দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।